সকলকে নমস্কার, শুভ দোলযাত্রা আর হ্যাপি হোলি। আজকের দিনে আমরা যে সোশ্যাল স্ট্রাকচার বা সামাজিক পরিকাঠামোতে বসবাস করি সেটাকে রাইট বেসড সোশ্যাল স্ট্রাকচার বলে, মানে অধিকার জনিত। এমনকি আমরা যেই ফ্যামিলিতে পরিবারে বসবাস করি সেখানেও কিন্তু এই রাইটেরই কনসেপ্ট চলে। তো তাহলে এই রাইটস কি? এটাকে বলা হয় মোরাল বা লিগাল এন্টাইটেলমেন্ট, মানে তোমার কি কি সুযোগ সুবিধা পাওয়া উচিত এবং কি কি অধিকার পাওয়া উচিত। তাহলে এবারে প্রশ্ন আসবে, তাহলে আমাদেরকে এই রাইটস কে দেয়? অবশ্যই উত্তর হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান দেয়। আর এরপরের যদি প্রশ্ন আসে যে কিভাবে তাহলে এই রাইটস এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত হয়, তাহলে হচ্ছে সোজাসুজি উত্তর যে আইন, আদালত, রুল, ল এসবের মাধ্যমে। এবারে আপনি যদি আপনার সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে আপনার অধিকার আর আপনার যা যা সুযোগ সুবিধা পাওয়া উচিত সেটা যদি ঠিকঠাক পান, তার মানে কি? তার মানে আপনি ঠিকঠাক রাইটস পাচ্ছেন, আপনাকে আইন, আদালত, পুলিশ কাছারি এসব কোথাও দৌড়াতে হচ্ছে না। আর কোনোভাবে যদি আপনার অধিকার কেড়ে নেওয়া হয়, খর্ব করা হয়, তখন আপনাকে আইন, আদালত, পুলিশ কাছারি এসব করতে হচ্ছে, যেটা কিনা কনস্টিটিউশন অনুযায়ী বিচার পাওয়ার জন্য। তো এই যে ছোটবেলা থেকে আমাকে আপনাকে এটা শেখানো হয়েছে যে আমাদের অধিকার কে দেয়? কনস্টিটিউশন দেয়, রাইটস কনস্টিটিউশন দেয়। আর কে এস্টাবলিশ করে? আইন, আদালত, পুলিশ, রুলস। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আইন, আদালত, পুলিশ এসবের দ্বারস্থ আমাদের তখনই হতে হয় যখন আমাদের অধিকার খর্ব করা হয় বা কেড়ে নেওয়া হয়। আবারও রিপিট করলাম। তো এর মানেটা কি? এর মানে এরা তখনই আমাদের জীবনে রোল প্লে করে যখন আমাদের থেকে অধিকার কেড়ে নেওয়ার পরে এরা কম্পেনসেশন দেয়, বা যে কেড়ে নিয়েছে তাকে পানিশমেন্ট দেয় বা কিছু দেয়, বা ফিরিয়ে দেওয়ানোর চেষ্টা করে, বা কম্পেনসেশন দেয়, ক্ষতিপূরণ দেয়। তো এরকম এখন অনেক সময় বলতে শোনা যায় গভর্নমেন্টকে যে ভোট দিন, ভোট দেওয়া আপনার অধিকার, তো ভোটটা আপনি অবশ্যই দেবেন। তারপরে অনেক সময় অনেক মানুষকে, মেয়েদেরকে বলতে শোনা যায় মাই বডি মাই চয়েস, কি করব না করব আমার ইচ্ছা। তারপরে সম্প্রতি এরম ঘটনা দেখা গেছে যে সরস্বতী পুজো করা আমাদের অধিকার বলে স্কুলে করতে দেওয়া হয়নি বলে রাস্তায় করতে বাধ্য হয়েছে। তো এই রাইটস কিন্তু আমাদের পরিবার বা আমাদের ফ্যামিলি স্ট্রেংথ, পরিবারের যে শক্তি, সেই কিন্তু এই রাইটস দেয়। এবং কমিউনিটি স্ট্রেংথ কি? জাতিগত শক্তি। সে তার ভিতরে, কমিউনিটি স্ট্রেংথের ভিতরে আপনার রাইটস কি সেটা বলে দেবে যে কতটুকু আপনি সোসাইটিতে প্র্যাকটিস করতে পারবেন এবং কতটুকু পারবেন না। প্রথমে ডিসকাস করি কিভাবে ফ্যামিলি স্ট্রেংথ আপনার রাইটকে সুরক্ষিত করে। ফ্যামিলি স্ট্রেংথ মানে পরিবারের সদস্য সংখ্যা কত, তার উপরে। এটা কিন্তু নয় যে পরিবারে মিত্র বা মৈত্রর মতো কোনো এমপি, এমএলএ এরকম কিছু আছে কিনা, বা পুলিশ, পঞ্চায়েত প্রধান, উদাহরণ দিলাম জাস্ট, এরকম আছে কিনা তা কিন্তু নয়। ফ্যামিলি স্ট্রেংথ মানে পরিবারে পর্যাপ্ত পরিমাণে পারিবারিক সংখ্যা সদস্য আছে কিনা, পর্যাপ্ত পরিমাণে পুরুষ এবং নারী। আমরা যদি কম্পেয়ার করি অন্য ফ্যামিলির সাথে যাদের সদস্য সংখ্যা বেশি, দেখা যাবে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিগুলো, ইন্ডিভিজুয়াল ফ্যামিলিগুলো কিন্তু এক তো সিকিওর নয়, আর শুধুমাত্র ফিজিক্যাল সিকিউরিটিও কিন্তু নয়, ইকোনমিক্যালি, সোশ্যাল, মেন্টাল, সমস্ত রকম দিক থেকে কম সদস্য সংখ্যা আলা পরিবার কিন্তু অসম্ভব ভলনারেবল বাই আউটসাইড অ্যাটাক। তো তাদের উপরে অ্যাটাক করার প্রবণতা অনেক বেশি। আর পরিবারে পুরুষ সংখ্যা বেশি, এটা খুবই থাকা দরকার। আবার এটা বললাম বলে ফলস ফেক ফেমিনিজম আর মেয়েরা বলবে কেন মহিলা সদস্য সংখ্যা থাকা বেশি নয়। তো যাই হোক, সব বাজে কথা বাদ দিই। তো পুরুষ সদস্য সংখ্যা ভীষণ দরকার। যে বাড়িতে 4টে ভাই একসাথে থাকবে, যে বাড়িতে সব ভাইরা একসাথে, বা যে বাড়িতে সদস্য সংখ্যা বেশি, সেই বাড়িতে মহিলা সংখ্যাও অটোমেটিক্যালি তত বেশি হবে, তাদের সন্তান সংখ্যাও বেশি হবে। আগেকার দিনের পরিবারের সঙ্গে এখনকার দিনের তুলনা করলে সবসময় দেখা যাচ্ছে যে মেয়েরা কেন এক ফোঁটাও বাইরে সেফ ফিল করছে না, কারণ পরিবারে কোনো পুরুষ নেই, কোনো ফ্যামিলির লোক নেই যে সেই মেয়েকে সিকিউরিটি দেবে। একটি মেয়েকে সিকিউরিটি আর সেফটি দেওয়ার সমস্ত কর্তব্য থাকে পুরুষ মানুষের, সেটা কর্তব্য। বাড়ির বাবার, বাড়ির কাকা, জ্যাঠা, স্বামী যেই থাকুক, সেই মেয়েটিকে, আমরা ইকুয়ালিটির কথা বলি কিন্তু আমাদের বুঝতে হবে যে ইকুয়ালিটি কোন জায়গায় প্রযোজ্য হতে পারে। ইকুয়ালিটি প্রকৃত সম্মান দেওয়া, ইকুয়ালিটি কাঁধে কাঁধ মিলিয়ে বাড়িতে যদি বাড়ির কোনো বিজনেস থাকে, বাড়ির কোনো এন্টারপ্রেনারশিপ থাকে, বাড়ির যে কোনো কাজ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে করা, সেই সমস্ত জায়গায় ইকুয়ালিটি, কাজ যে কোনো ক্ষেত্রে ইকুয়াল সম্মান পাওয়া। কিন্তু কোনো জায়গায় যেখানে ফিজিক্যাল উইকনেস যেটা মহিলাদের, সেই জায়গায় তো অস্বীকার করলে চলবে না। এটা প্রকৃতির নিয়মে যেভাবে মেয়েরা তৈরি হয়েছে, পুরুষরা তৈরি হয়েছে, সামাজিক নিয়মে যেভাবে ছেলে মেয়েরা তৈরি হয়েছে, তো একটি মেয়েকে সিকিউরিটি দেওয়ার, সেফটি দেওয়ার সব কর্তব্য কিন্তু পুরুষের থাকে। তো যেই পরিবারে পুরুষ সংখ্যা কম, সেই পরিবারে একটি
মেয়ে, বিশেষ করে সেই সব মা বাবা যারা একটি মাত্র মেয়ে সন্তান, এটা তো অবশ্যই যে সন্তান জন্মের পরে অনেক মায়ের শরীর অসুস্থ হয়ে পড়ে, আর হয়তো দ্বিতীয় তৃতীয় সন্তান সম্ভব হয় না, সেগুলো আলাদা, বা হয়তো চেষ্টা করেছেন আর দ্বিতীয় সন্তান কোনোদিন এলো না, সেটা ঠিক আছে। কিন্তু যার শরীর সুস্থ আর সে যদি একটি মাত্র কন্যা সন্তানের বাবা মা হয়, মানে এর থেকে বড় অন্যায় নেই যে সেই কন্যা সন্তানকে পৃথিবীতে একা ছেড়ে যাওয়া। আর শুধু কন্যা সন্তান কেন বলবো, একটি পুত্র সন্তানেরও বাবা মার কখনোই উচিত নয় তাদের শরীর যদি সুস্থ থাকে একটি মাত্র সন্তানকে পৃথিবীতে ছেড়ে দেওয়া। কন্যা সন্তান তো অবশ্যই আজকের দিনে আপনি আমি যদি ভাই বোনের গুরুত্ব, ভালোবাসা, তাদের গুরুত্ব কোথায় জীবনে সেগুলো বুঝে থাকি, মামা মাসি পিসি সবার গুরুত্ব বুঝে থাকি, তাহলে আমার সন্তানকে আমি সেই গুরুত্ব থেকে বঞ্চিত কেন করবো? আর সব থেকে বড় কথা, সে যখন বড় হবে তার জীবনে সে যদি আজকের দিনে তো ছেলেদের উপরেও ভীষণভাবে অন্যায় হয়। আজকে ছেলেদেরকে কোনো মেয়ের পরিবার ফাঁসিয়ে দিচ্ছে শুধুমাত্র অ্যালুমনি নেবে বলে। সেই জন্য এখন তো রুল আইন কানুনও ধীরে ধীরে চেঞ্জ হবে, কারণ এত ছেলেরা শিকার হচ্ছে এই সব অসভ্যতার, যে বিয়ে করে শুধুমাত্র বিয়ের নাটক করা হচ্ছে যাতে করে ডিভোর্স করে অ্যালুমনি পাওয়া যায়, খোরপোশ পাওয়া যায়, একটা বিরাট বড় ব্যবসায়িক ফাঁদ অনেকেই পেতে বসেছে। তো সেই ছেলেটা যখন আজকে বিপদে পড়বে, চারিদিকে তাকিয়ে দেখবে তার কেউ নেই তাকে সাহায্য করার, তাকে পাশে এসে দাঁড়ানোর, তার কাঁধে কাঁধ মিলিয়ে তার পাশে বসে তার হয়ে লড়াই করার, তার চারপাশে না ভাই বোন দাদা দিদি তার কেউ নেই। আর মেয়েরা তো অবশ্যই ভলনারেবল, মেয়েরা অলওয়েজ ভলনারেবল। মেয়েদের একা থাকলে তো সমস্ত রকমভাবে চেষ্টা করাই হবে তাকে যে কোনোভাবে অপদস্থ করার। এবারে যদি কমিউনিটি স্ট্রেংথ কিভাবে আপনার রাইটসকে সুরক্ষিত করে, যে কমিউনিটিতে আপনি বসবাস করছেন তার সাথে সম্পর্ক সবার সাথে কতটা ভালো, সেটা তত বেশি আপনার সেফটি সিকিউরিটিকে তত বেশি স্ট্রং করে, আপনার রাইটসকে স্ট্রং করে। তো এটা কি করে বাড়াবেন? অবশ্যই আপনি যদি এখন কমিউনিটির পূজা পার্বণে অংশগ্রহণই না করেন, সবার সাথে মেলামেশাই না করেন, তাহলে কি করে আর সেই স্ট্রেংথটা আপনার পরিবারে থাকবে? আপনার রাইটসের কমিউনিটির উপরে থেকে যে রাইটসের জন্ম নেয়, সেই রাইটসগুলো আপনার কোথা থেকে আসবে? এবারে হচ্ছে, এর আগে এই যে আজকে রাইট বেসড সোশ্যাল স্ট্রাকচার, এটা কিন্তু আগে ছিল না। কারণ এই যে আমরা ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন ইনস্টিটিউশনকে কপি পেস্ট করে আমাদের দেশে বসিয়েছি বলেই আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমাদের দেশ সবসময় ডিউটি বেসড, কর্তব্য পালন করার মধ্যে দিয়ে আমাদের রাইট সুরক্ষিত হয়, যে একজনের করা কর্তব্যই কিন্তু অন্যজনের, তারই পরবর্তী প্রজন্ম বা তারই পরিবারের অন্য কারোর কাছে রাইট হয়ে ফিরে আসবে। খুবই সাধারণ এক্সাম্পল, আমার বাবা মা যদি সমাজে, সোসাইটিতে বা পাড়া প্রতিবেশী কমিউনিটিতে নিজেদের কর্তব্য পালন করে, অবশ্যই তাদের যে প্রতিদানটা সেটা আমাদের উপরে ফিরে আসবে। ওটাই আমাদের রাইট, ওটাই আমাদের কমিউনিটিতে আমাদের সোশ্যাল সিকিউরিটি, সেফটি, রেগুলার রাইট। সবসময় মনে রাখতে হবে যে পুলিশ এসে প্রত্যেকের বাড়িতে পাহারা দিতে পারবে না। সবসময় এটা মনে রাখতে হবে। এখন কতগুলো খুব সাংঘাতিক সত্য কথা বলবো, কার গায়ে লাগলো না লাগলো তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমার কমিউনিটিকে, আমার রিলিজিয়ানের লোকেদের, আমার দেশকে তো আমার ভালো বুঝতেই হবে। তো পুলিশ এসে সবসময় সব বাড়ি পাহারা দিতে পারবে না, পুলিশ এসে সব বাড়িকে রক্ষা করতে পারবে না। আপনারা যদি ওদের সাথে কম্পেয়ার করেন, ওরা যদি কতগুলো খুব ভয়ঙ্কর সত্য কথা বলতে চলেছি, ওরা যদি একজন মানুষকেও গলা কাটতে বা হত্যা করতে যায়, ওরা 20 জন একসাথে যায়। একটি রাজ্যে যখন বিশৃঙ্খলা ওরা ক্রিয়েট করে, একটি রাজ্যে যখন পরিস্থিতি খারাপ অবস্থায় ক্রিয়েট করে, একটি রাজ্যের বা দেশের পুরো পুলিশ ফোর্স নামালেও ওরা যদি দল বেঁধে রাস্তায় নামে, কোনো পুলিশ, কোনো ফোর্সের, মানে আমি ছোট ফোর্সের কথা বলছি, বড় বড় ফোর্স নয়, কোনো ছোট পুলিশ ফোর্সের ক্ষমতা হবে না ওদেরকে আটকানোর, কারণ ওরা একজনকেও গলা কাটতে কিন্তু 20 জন একসাথে যায়। আপনারও ফ্যামিলিতে যে কজন সদস্য সংখ্যা আছে 2 থেকে 3, আপনার পাশের বাড়িতেও 2 থেকে 3, তাহলে কি করে একজন আরেকজনকে কি করে তার রাইট সুরক্ষিত করবে, কি করে সুরক্ষা দেবে যদি র্যাডিক্যাল হামলা হয়? কি করে সম্ভব? সবাই যদি নিউট্রাল হয়ে যায়, সবাই যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়। লেফটিস্টরা আমাদের সমাজকে, আমাদের দেশের কালচারকে এমনভাবে নষ্ট করেছে, দুর্ভাগ্যের কথা আমার জেনারেশন, তার পরের জেনারেশন, এই সব কমিউনিস্ট লেফটিস্টদের আমলে জন্মগ্রহণ করে আমরা এমনভাবে আমাদের শিক্ষা মেন্টালিটিকে আমাদেরকে বড় করা হয়েছে। দুর্ভাগ্যের কথা আমার বলুন, এরকম প্রচুর মেয়ের, আমাদের বুঝতেও অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এই যে আমাদেরকে শিখানো যে বিয়ে করব না, সন্তান নেব না, বিয়ের দরকার কি, বিয়ের তো কোনো প্রয়োজন নেই, হ্যাঁ কিসের দরকার, আমি তো নিজেই ভালো আছি। এখন আবার নতুন নাটক বেরিয়েছে, যেহেতু সমাজে এত ডিভোর্স হচ্ছে, যেই ডিভোর্সের কারণও হচ্ছে এই ক্যাপিটালিস্ট আর কমিউনিস্টরা দুজনে মিলে, তো সেই ডিভোর্স এত বেড়ে গেছে বলে আজকে আবার নতুন নাটক সমাজে বেরিয়েছে যে বিয়েই করব না তাহলে ডিভোর্সও হবে না, তো নো ম্যারেজ নো ডিভোর্স। মানে কিভাবে একটি মেয়েকে ধীরে ধীরে
ইন্ডিভিজুয়ালিটির নামে, ফেক ফেমিনিজমের নামে একটি মেয়েকে এইভাবে বড় করা হতে পারে যে সে যাতে সমাজ ভেঙে দেয়, তার সমস্ত ধৈর্য। একটি মেয়েকে ভগবান, একটি মেয়ের সব থেকে বড় ক্ষমতা হচ্ছে যে সেই মেয়ে, একটি মেয়ে সমাজ গড়তে পারে, সন্তানের জন্ম দিচ্ছে, সন্তান জন্ম দিচ্ছে মানে সমাজের জন্ম একটি মেয়ে দিচ্ছে, ফ্যামিলি গড়ছে একটি মেয়ে। যেই মেয়ের হাতে ক্ষমতা থাকে যে পরিবারে কোনো পুরুষ যদি খুব সিগারেট খাচ্ছে বা অ্যালকোহলে আসক্ত, আমি বন্ধ না করাতে পারি, আমি দিনের পর দিন লড়াই করে সেটাকে অনেক কম করাতে পারি বা বন্ধও করাতে পারি। সেই শক্তি একটা মেয়েকে দিয়েছে সমাজকে ঠিক পথে নিয়ে চলা। পরিবার থেকে যা শুরু হয়, পরিবারকে ঠিক পথে রাখার থেকে যেটা শুরু, সেই মেয়েদেরকে লেফটিস্টরা ফেক ফেমিনিজমের নামে এটা বলতে শিখিয়েছে যে ওই ছেলেটা যদি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায় তাহলে আমি একটা মেয়ে হয়ে কেন আমাকে ভয় পেতে হবে, আমিও তো ইকুয়াল, আমিও রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে পারি। অথচ সিগারেট খাচ্ছে যে সেই ছেলেটাকেও কিন্তু আমরা খারাপ বলছি। এরম না যে মেয়েটা সিগারেট মুখে নিল বলে তাকে খারাপ বলছি, আমরা ছেলেটাকেও খারাপ বলছি। কেন বলছি? কারণ সিগারেট জিনিসটাই খারাপ, সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। তো ছেলেটাকে আমরা খারাপ বলছি না, আমরা বলছি যে সিগারেটটা খাচ্ছিস ওটা খারাপ জিনিস, ওই খারাপ জিনিসটা করিস না। তো একটা মেয়েকে এটা লেফটিস্টরা, কমিউনিস্টরা শিখিয়েছে ইন্ডিভিজুয়ালিটি ফেমিনিজমের নামে, ফেক ফেমিনিজমের নামে, যে কিভাবে সেও মুখে সিগারেট ধরতে পারে তার বয়ফ্রেন্ডের পাশে দাঁড়িয়ে, তার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে একইভাবে। সত্যিকারের ফেমিনিজম যদি কিছু থাকে সেটা একমাত্র অ্যানশেন্ট ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে সবসময় প্র্যাকটিস হয়েছে। এমনকি ব্রিটিশ আসার আগেও সেটা হয়েছে যে পরিবারের মধ্যে যদি কোনো এন্টারপ্রেনারশিপ বা ব্যবসা থাকে, সেই ব্যবসাতে স্বামী স্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে সেই ব্যবসাকে ছোট থেকে বিরাট আকারে নিয়ে গেছে।